আবার আচ্ছা আমরা হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি ডক্টর রিফাতুল ইসলাম। আপনাদের সাথে যক্ষ্মা রোগ নিয়ে আলোচনা করতেছিলাম। গতদিন ক্লাসে মোটামুটি যক্ষ্মা রোগীর একটা ডেফিনেশন, সাইন্স, সিমটমস এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। কি কি অর্গানিজম এটার জন্য দায়ী। আজকে আপনাদের এই ক্লাসের ধারাবাহিক দ্বিতীয় ক্লাস নিচ্ছি। দ্বিতীয় ক্লাসে আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করব, যার ভিতরে একটা হলো ইনভেস্টিগেশন। কি কি পরীক্ষা নিরীক্ষা আমরা যক্ষ্মা রোগীর করে থাকি, যে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রোগীতে যক্ষ্মা আক্রান্ত এটা 100% কনফার্ম হওয়া যায়। কারণ এটা ছাড়া তো আপনি বুঝতে পারবেন না শুধু সাইন সিমটমস দিয়ে। কারণ যক্ষ্মা রোগীরও কাশি থাকে, আপনার একজন অ্যাজমা রোগীরও কাশি থাকে, সিওপিডি রোগীরও কাশি থাকে, নিউমোনিয়া রোগীরও কাশি থাকে, আবার একজন ক্যান্সারের রোগীরও কাশি থাকে। কাশির সাথে রক্ত কিন্তু ক্যান্সারের রোগীরও হয়, আবার যক্ষ্মা রোগীরও হয়। তাহলে আমাদেরকে তফাৎ করতে হবে কোনটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা যক্ষ্মা রোগীর ইনভেস্টিগেশনের প্রথম যে জিনিসটা করি সেটা হচ্ছে সিবিসি। সিবিসি মানে কি? কমপ্লিট ব্লাড কাউন্ট, মানে সম্পূর্ণ ব্লাডের একটা চিত্র অঙ্কন করা। এখানে আমরা বুঝতে পারবো বিভিন্ন উপাদানের ভিতরে থাকে দেখে যেগুলো যক্ষ্মাকে ইন্ডিকেট করে। যার ভিতরে প্রথম বলছিলাম কমপ্লিট ব্লাড কাউন্টে আমাদের বেশ কিছু জিনিস দেখা লাগে, আরো অনেক কিছু আছে, কিন্তু মোটামুটি এই জিনিসগুলো জানতেই হবে, যেগুলো হচ্ছে ইএসআর, হিমোগ্লোবিন পার্সেন্টেজ, ডাব্লিউবিসি মানে হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা, আরবিসি রেড ব্লাড সেল মানে লোহিত রক্তকণিকা, আর প্লেটলেট দেখতে অনুচক্রিকা। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে। সেখানে আমরা বলেছিলাম ইএসআর, ইএসআর ইনফেকশনে বাড়ে, এটা একটা নর্মাল রেঞ্জ থেকে মোটামুটি ছেলে মেয়েদের 0 থেকে 20-এর ভিতরে। তো 20-এর ভিতরে থাকলে এটা নর্মাল, কিন্তু যখন এটা 20-এর উপরে যায় তাহলে এটাকে বলবো হাই। তাহলে 20-এর উপরে যাওয়া কি বলবো? হাই বলবো। 0 থেকে 20, সেখানে যদি 30, 35, 40 হয় এটাকে বলি হাই, মানে বেড়েছে। কিন্তু যদি সেটা অনেক বেশি বাড়ে, লাইক 120, 130, 90, 95 এরকম যখন বাড়ে, তখন এটা কিন্তু স্বাভাবিক বাড়া না, অস্বাভাবিক বাড়া। এই অস্বাভাবিক বাড়াটাকে আমরা বলেছি স্কাই হাই রাইজ। তাহলে ইএসআর যখন স্কাই হাই রাইজ হয় তখন আমরা ধরবো বড় ধরনের ইনফেকশন শরীরে আছে, যেটা টিউবারকুলোসিস বা যক্ষ্মাকে ইন্ডিকেট করে। কথা বোঝা গেল? এখন 20 থাকার কথা 25 হয়েছে, 20 থাকার কথা 40 হয়েছে, এটা স্কাই হাই না। স্কাই হাই হতে হলে 80, 90, 100, 120, 30 হতে হয়। তাহলে যখন আমরা দেখবো ইএসআর এর পরিমাণ এই পরিমাণ বেড়েছে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন এটা স্কাই হাই রাইজ। ঠিক আছে, তাহলে স্কাই হাই রাইজ টিউবারকুলোসিসে আমরা পেয়ে থাকি। তারপরে দেখবো হিমোগ্লোবিন পার্সেন্টেজ। যক্ষ্মা রোগী যদি আপনার কাছে আসে, সে বিভিন্ন সময় পার করে আপনার কাছে আসছে, অর্থাৎ সে কাশির সিরাপ খেয়েছে, বিভিন্ন কাশির ট্রিটমেন্ট নিয়েছে, তুলসী পাতার রস খেয়েছে, কিন্তু কাশি কমে নাই, তাহলে ততদিনে সে অনেকবার কাশছে এবং কাশির সাথে রক্ত আসাও শুরু হয়েছে। যখন শরীর থেকে রক্ত বের হয়, রক্ত কি শরীরে থাকে না কমে? কমে যায়। তাহলে হিমোগ্লোবিন পার্সেন্টেজ যক্ষ্মা রোগীর ক্ষেত্রে কমে যায়। তাহলে এটা তো সাধারণত আমরা জানি এর একটা রেঞ্জ আছে। হ্যাঁ, যে আমরা ধরে নেই একজন 11 থেকে 12, 13 এরকম যদি থাকে আমরা ধরে নিই এটা নর্মাল। ঠিক আছে, মেল ফিমেলে ভেরিয়েশনে কম বেশি হয়, বাচ্চাদের বেশি হয়, মেলের একটু কম বেশি হয়, ফিমেলের একটু কম বেশি হয়, কিন্তু রেঞ্জটা মনে রাখি, এত স্পেসিফিক আপনাদের মনে থাকবে না। মনে রাখবেন 10 থেকে 14, 11 থেকে 14 এই রেঞ্জটা হচ্ছে নর্মাল। তাহলে সেটা যদি এখন হিমোগ্লোবিন হয়ে যায় 6, তাহলে কি এটা বেশি না কম? এটা হিমোগ্লোবিন হয়ে গেছে 4.3, কাশতে কাশতে রক্ত বেরোতে বেরোতে, তাহলে এই কন্ডিশনটা কি বেশি বলবো না কম বলবো? আমরা যদি ধরে নিই যে আমার 11 থেকে 14 পর্যন্ত নর্মাল রেঞ্জ, সেখানে যদি 10 হয় আমরা একসেপ্ট করি যে ঠিক আছে অল্প কমছে। কিন্তু যদি সেটা এরকম 6 হয়, 5 হয়, 3 হয়, তাহলে অবস্থা কি খারাপ না? তাহলে আপনি বুঝবেন তার যক্ষ্মা হয়েছে এবং সেটা মারাত্মক পর্যায়ে চলে গেছে। তাহলে পর্যায়ে আপনি বুঝতে পারতেছেন 11 জায়গায় 10 হলে হ্যাঁ হয়েছে যক্ষ্মা, কিন্তু কম, রিসেন্টলি হয়েছে। কিন্তু যক্ষ্মা রোগী চিকিৎসা নেয় নাই, হিমোগ্লোবিন 4.3 নেমে গেছে, তাহলে এটা কি ভালো না খারাপ? কন্ডিশন খারাপের দিকে। তাহলে আমরা হিমোগ্লোবিন দেখি। ঠিক আছে, তারপরে আমরা দেখি হচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট। ডাব্লিউবিসি মানে কি? হোয়াইট ব্লাড সেল। এই সেলটা সম্পর্কে একটু জানার প্রয়োজন আছে। এটা শ্বেত রক্তকণিকা, এটা ইনফেকশনে বাড়ে কমে। হ্যাঁ, দেখবেন যখন কোনো ইনফেকশন হয় তখন আমরা ডাব্লিউবিসি কাউন্টটা দেখি, এটা রেঞ্জ থাকে 4 থেকে 11,000-এর মধ্যে। ঠিক আছে, কত থাকে এগুলো কিন্তু মনে রাখতে হবে ভাই, আমি কিন্তু পরের ক্লাসে জিজ্ঞেস করবো, অনেক কষ্ট করে পড়াই, মনে রাখতে হবে 4 থেকে 11 ধরে রাখেন সবার। এটা দেখা যাচ্ছে মেলের ক্ষেত্রে 4 থেকে 10 হতে পারে, ফিমেলের ক্ষেত্রে 4 থেকে 12 হতে পারে, এভারেজ অন এন এভারেজ মনে রাখবেন 4 থেকে 11। এই 4,000 থেকে 11,000 কে মানে কিন্তু হাজার কি ইন্ডিকেট করে। হ্যাঁ, তাহলে 4,000 থেকে 11,000 ডাব্লিউবিসি কাউন্ট নর্মাল রেঞ্জ। কিন্তু সেটা যদি কোনো কারণে 11,000-এর জায়গায় 11,500 হয়েছে, হ্যাঁ, আমরা বলবো যে সামান্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু বৃদ্ধি পেলেই আপনি খেয়াল করবেন যখন এই জিনিসটা বৃদ্ধি পায়, পেশেন্ট কমপ্লেন করে শরীরে জ্বর আসছে।
তাহলে ডাব্লিউবিসি কাউন্ট কাকে ইন্ডিকেট করে? ইনফেকশনকে। জ্বর কোনো রোগ না, এক একটা রোগের উপসর্গ। তাহলে শরীরে ধরেন ইউটিআই হয়েছে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মানে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয়েছে, শরীরে জ্বর, তাহলে বুঝবেন যে জ্বরটা ইনফেকশনের কারণে হয়েছে। কথা বুঝতে পারছেন? নিউমোনিয়া হয়েছে, তাহলে বুঝবেন শরীরে জ্বর, তাহলে একটা ইনফেকশনের কারণে এই জ্বরটা হয়েছে। ফাইন্ড আউট করতে হয় যে কোথায় হয়েছে ইনফেকশন। তো দেখা যাচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট তখন বাড়ে। যখন টিবির হয় তখন এটা বেড়ে হয়ে যায় 20,000-এর মতো, বুঝছেন? 20,000, 18,000, 16,000, ভালো রেঞ্জে বাড়ে, এরকম 500, 100, 200 বাড়ে না। বুঝতে পারছেন? সাধারণ ইনফেকশনে বাড়ে অল্প, কিন্তু যখন সেটা টিউবারকুলোসিস, ক্যান্সার, নিউমোনিয়া, বড় ধরনের রোগ, তখন এটা 20,000, 18,000 হয়। মনে রাখবেন এই ডাব্লিউবিসি যে কাউন্টটা আছে খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা যখন বাড়ে তখন এটা রক্তে ছড়াইছে, অল্প পরিমাণে বাড়ছে মানে অল্প ছড়াইছে, কারণ যখন বেশি পরিমাণে বাড়ে তখন বেশি পরিমাণে ছড়াইছে। এটা খুব ভালো লক্ষণ না। আমাদের শরীরে যত পুষ্টি আছে, যা যা আছে, বিভিন্ন মানে অঙ্গ প্রত্যঙ্গ, ধরেন লাংসে, লিভারে, স্টোমাকে, ব্রেইনে, এগুলো কিন্তু সব পৌঁছায় কে? রক্ত। আপনার শরীরে যা যাবে, ধরেন পাকস্থলীতে একটা খাবার গেছে, খাবার ভেঙে ওগুলো টুকরো টুকরো হয়েছে, সেখান থেকে ওয়েস্ট ম্যাটেরিয়ালস বের হয়ে গেল, আর গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো শরীরে রয়ে যায়। এগুলো এক একটা অঙ্গে যায় কিভাবে? এই যে ডাব্লিউবিসি, আরবিসি, অনুচক্রিকা, এগুলো একসাথে মিলে তো তৈরি হয় রক্ত। এই রক্ত কিন্তু সারা শরীরে এটা বহন করে। আচ্ছা, যে জিনিসটা পুষ্টি বহন করে সব অঙ্গে ছড়ায়, ইনফেকশন তো ওই জিনিসই ছড়ায়। ওই জিনিসটাই ইনফেকশন। আপনার নাক দিয়ে একটা ইনফেকশন ভিতরে ঢুকলো, এটা রক্তের মাধ্যমে কিন্তু সারা শরীরে ছড়াই যাবে। তাহলে পুষ্টি যেহেতু ছড়ায়, ইনফেকশনও ছড়ায়। তাহলে হয়েছিল আপনার ধরেন টিবিটা লাংসে, ইনফেকশনটা রক্তে আসার পর লিভারে চলে যাবে, স্টোমাকে চলে যাবে, ইন্টেস্টাইনে চলে যাবে, সেখানেও কিন্তু যে ইনফেকশন তৈরি করে দিবে। তাহলে যখন বেশি পরিমাণে 18-20,000 হয়ে গেছে, ইনফেকশন কিন্তু সারা শরীরে ছড়াই গেছে। এই কন্ডিশনটাকে বলা হয় সেপ্টিসেমিয়া। মনে রাখবেন, পড়াবো। সেপ্টিসেমিয়া যখন দেখবেন অনেক রোগী মারা যায়, আইসিইউতে কজ অফ ডেথ লেখা থাকে সেপ্টিসেমিয়া। সেপ্টিসেমিয়া মানে কি জানেন? একটা ইনফেকশন শরীরে ছিল, সেটা রক্তের মাধ্যমে সমগ্র অঙ্গে ছড়াই গেছে, যে সব অঙ্গ একসাথে কাজ করা বন্ধ করে দিয়েছে। মাল্টিপল অর্গান ফেইলার বলে। ধরেন কিডনি বন্ধ হয়েছে, আচ্ছা ঠিক আছে, কিডনি বন্ধ হচ্ছে, বাকি অঙ্গগুলো সচল আছে, আমরা ডায়ালাইসিস দিয়ে রোগীটাকে বাঁচাইতে পারবো। ডায়ালাইসিস দিই না কিডনি রোগীকে? আচ্ছা, লাংসের সমস্যা, আমরা তাকে ইনহেলার দিব, অক্সিজেন দিব, বাকি অঙ্গগুলো সচল আছে। কিন্তু সব অঙ্গ যখন একসাথে বন্ধ, তখন কিন্তু ওই রোগীকে আর বাঁচানো যায় না। ইট ইজ এ ভেরি টাফ কন্ডিশন। তহিদ ভাই, হ্যালো, এই তো চলে আসছি, কাছাকাছি। রোগী আসছে যে এটা কিন্তু সেপ্টিসেমিক কন্ডিশন যেগুলোকে বলা হয়, সেপ্টিসেমিক কন্ডিশনে কিন্তু এইভাবে রোগটা ছড়ায় যায়। তাহলে দেখেন ডাব্লিউবিসি কাউন্টে যখন 18-20,000, 16,000 হলো, ইট ইন্ডিকেটস টিউবারকুলোসিস। আর টিউবারকুলোসিস মানে যক্ষা, যক্ষায় কিন্তু ডাব্লিউবিসি কাউন্ট এই পরিমাণে বাড়ে। যখন বাড়ে এরকম পরিমাণে, তখন বুঝবেন এটা যক্ষাকে ইন্ডিকেট করতেছে, কারণ সেটা 18, 20, 26 মানে স্কাই হাই রাইস টাইপের বেড়ে গেছে। আচ্ছা, তাহলে হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমা। হিমোগ্লোবিন মানে রক্তে লোহিত কণিকার পরিমাণ, এটার সাথে সরাসরি সংযুক্ত কি? আরবিসি। যখন দেখবেন হিমোগ্লোবিন পার্সেন্টেজ আপনার কমে গেছে, আগে লিখছিলাম না যে হিমোগ্লোবিন পার্সেন্টেজ মেল ফিমেলের কত থাকে, দেখা যাচ্ছে যে অন অ্যান এভারেজ দেখা যাচ্ছে যে 10 থেকে 12, 14 আমরা ধরে নিই। কিন্তু যদি সেটা কমে যায়, তাহলে তো বুঝবেন, কারণ সে কাশতেছে, কাশির সাথে রক্ত যাচ্ছে, রক্ত গেলে কি হয়? শরীরে রক্ত কমে। তাহলে রক্তের একটা উপাদান কি? আরবিসি। আরবিসি কি? রোহিত রক্তকণিকা। আপনি কাশলে কি রক্ত বের হয়? লাল রঙের রক্ত না? তাহলে এটা যখন কাশির সাথে বের হয়, তখন আরবিসির পরিমাণ কমে যায়। এটা থাকে কত? 4.5 থেকে অন অ্যান এভারেজ 5.5, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। কিন্তু আপনার রক্ত কমে দাঁড়াইলো 2.2। তাহলে আপনি কি বলবেন, বাড়ছে না কমছে? কমছে। তাহলে এটা ধরেন দাঁড়ালো 2.1, 2.6, 3.1। তাহলে কি হইলো? একে তো হিমোগ্লোবিন কমে গেছে, যেটা 10 থেকে 12 থাকার কথা ছিল, এটা কমে হয়ে গেল 6, 7, 4, 3। সাথে সাথে আরবিসি কাউন্টটাও 4.5 থেকে 5.5 থাকার কথা, এটা কমে হয়ে গেছে 2.1, 3.2, 1.6, এরকম হতে পারে না? আপনার রিপোর্টে আসবে। তখন যখন এই দুইটা একসাথে কমে যায়, ইট ইন্ডিকেটস দেয়ার ইজ এ চান্স অফ সিভিয়ার ইনফেকশন। তাহলে এটা টিবি হইতে পারে, তাই না? পারে না? তাহলে ডাব্লিউবিসি কাউন্ট কমে, ইএসআর এর পরিমাণটা স্কাই হাই হয়ে যায়, হিমোগ্লোবিন কমার সাথে সাথে আরবিসি কমে যায়, এবং দেখা যায় যে প্লেটলেট কাউন্ট যেটা আছে এটাও কমে। এটা 1.5 লাখ থেকে 3 লাখ বা 3.5 লাখ পর্যন্ত নর্মাল রেঞ্জ ধরি প্লেটলেট।
আপনারা ডেঙ্গু রোগের নাম শুনছেন না? বলে না প্লাটিলেট কমে গেছে, 20,000 হয়ে গেছে, প্লাটিলেট কমে 63,000 হয়ে গেছে, বলে না? এটার পরিমাণ ওই ডেঙ্গুর মতো কমে না, কিন্তু এটার পরিমাণও কমে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে ডাব্লিউবিসি কাউন্ট এটা বাড়ে, কারণ ইনফেকশন সিভিয়ার। আরবিসি কমে যায়, ঠিক আছে, রেড ব্লাড সেল কাউন্ট কমে যায়, কারণ রক্ত বমি হয়, রক্ত কাশি হয়, কাশির সাথে রক্ত যায়, তাহলে কি কমে? আরবিসি কমে। আরবিসি কমে গেলে কি হয়? হিমোগ্লোবিনও কমে যায়, রক্তের পরিমাণ কমে গেছে। আর প্লেটলেট কাউন্টটাও কমে, তবে সেটা ডেঙ্গুর মতো কমে না। ডেঙ্গুর যেমন 15,000-এ নেমে যায়, 10,000-এ নেমে যায়, কিন্তু এটা কমে কেমন? আমার এটা নর্মাল রেঞ্জ হচ্ছে যে 1.5 লাখ থেকে 3 লাখের মতো, হ্যাঁ, এরকম থাকে। সেখানে আপনার কমে, এটা সর্বোচ্চ কত কমতে পারে? দেখা যাচ্ছে 25,000 কমলো, 1,20,000 হলো, 1,25,000 হলো, 1.5 লাখ যেহেতু, তাহলে সামান্য পরিমাণ কমবে। আমাদের ফোকাস অফ এরিয়া হচ্ছে ডাব্লিউবিসি, যেটা অনেক পরিমাণে বেড়ে যায়, 18-20,000 হয়। ইএসআর মাস্ট আইটেম, এটা দেখতেই হবে, এটা বেড়ে স্কাই হাই রাইজ হয়, বুঝছেন? আকাশ সমান উচ্চতায় এটা বেড়ে যায়। তারপর হচ্ছে আরবিসি কাউন্টটাও দেখা যাচ্ছে এই পরিমাণে কমে, আর প্লেটলেট পরিমাণটাও কমে যায়। তাহলে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, পরের দিন ধরবো যে আমার ইএসআর কি পরিমাণ বাড়ে, আরবিসি কি পরিমাণ বাড়ে বা কমে, ডাব্লিউবিসি কি অবস্থা হয়, বাড়ে কমে নাকি একই থাকে, এগুলো কিন্তু আমি ধরবো। এগুলো আমি একটা আপনাকে সম্ভব হলে পরের দিন ক্লাসে আমি একটা যক্ষা রোগীর সিবিসি রিপোর্ট নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আপনাদের আরো বেশি ইজি হবে জিনিসটা। তাহলে সিবিসি কাউন্টটা আমরা কি পুরোপুরি ক্লিয়ার ভাই? এটা কিন্তু বাসায় আপনারা দেখবেন, বলতে পারবেন এই যক্ষা রোগটা কি জীবাণু দিয়ে হয়? জীবাণুর নাম বলেন, বলেন। কি পড়াইলাম, কি পড়াইলাম ভাই? দেখেন, একটু দেখেন কি লেখা। যক্ষা রোগ কি কি জীবাণু দিয়ে হয় দেখছেন? এসে পড়ালেখার অবস্থা। ভাই এত কষ্ট করে রেকর্ড করেন, এগুলো আপনারা একটু দেখেন না বাসায়। এগুলো যদি না জানেন, তাহলে একজন যে জানে না তার সাথে আপনার তফাৎটা হলো কি? এখানে এসে আপনি কি বেনিফিটেড হলেন, কিভাবে আপনি লাভবান হলেন, সেটা তো হলো না। দেখেন, এক্স রে চেস্ট পিএ ভিউ করি, তাহলে কি দেয়? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা তো মুখস্থ থাকতে হবে। এটা গরু থেকে হয়, এটা কি দিয়ে হয়? মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস, বলছিলাম না? পরের ক্লাসে আমি ধরবো। দেখেন, এক্স রে চেস্ট পিএ ভিউ করি আমরা। ভিউ দুই রকমের আছে, পিএ ভিউ আছে, এপি ভিউ আছে, আরো কিছু ভিউ আছে, মোটামুটি এই দুইটা মনে রাখবেন। যে রোগীর অবস্থা খারাপ, আইসিইউ তো শুয়ে আছে, কারণ দেখবেন পিএ ভিউ কাদের করে? এভাবে দাঁড়ায় থাকে রোগী, হ্যাঁ, পিছন থেকে ফিল্ম নেয়, দেখছেন? এক্স রে করছেন কখনো? এই যে এভাবে দাঁড়াবে রোগী, হ্যাঁ, এখান থেকে ভিউটা নিবে, এটাকে বলে পিএ ভিউ, মানে পিছন সাইড থেকে, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র। সে রোগী দাঁড়াইতে পারে যে তার পিএ ভিউ। আইসিইউ তো শুয়ে আছে, কিভাবে দাঁড়া করাবেন? পারবে? তখন ওটা আমরা কি করি? শোয়ায় করি। ও তখন ওটাকে এপি ভিউ করি, এপি ভিউ দ্বারাও করা যায়, ঠিক আছে? তাহলে আইসিইউ রোগীকে আমরা এপি ভিউ করে থাকি খারাপ রোগীদের ক্ষেত্রে। আর যেগুলো স্বাভাবিক রোগী তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আপনার পিএ ভিউ করি, পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউ। এই ভিউ যখন আমরা করি, তখন আমাদের লাংসের এই চিত্রটা আমাদের সামনে আসে। এই এরিয়াটাকে বলা হয় হাইলাম। কি বলা হয়? হাইলাম। আর এগুলো সব লাংসের পার্ট, আপার পার্ট, মিডল পার্ট, লোয়ার পার্ট, বা আপার লোব, মিডল লোব, লোয়ার লোব। এটা আপার, মানে উপরে, হ্যাঁ, এটা মিডিল, আর এটা লোয়ার। সেম, আপার, মিডিল, লোয়ার। ভাই বুঝছেন? বুঝছেন? যখন টিবি হবে, টিবি, লাংসের টিবির ক্ষেত্রে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি পাওয়া যায় জানেন? আপনার রিপোর্ট দেখবেন, রিপোর্ট তো অন্তত পড়তে পারবেন ওটা দেখলে। আর যদি ফিল্ম দেখার মতো সুন্দর, মানে আপনার ইচ্ছা থাকে আমি ফিল্ম দেখে শিখবো, ইট ইজ ভেরি ইজি, তাহলে আপনার রিপোর্টও লাগে না। কথা বুঝছেন? টিবি রোগীর ক্ষেত্রে প্যাচি অপাসিটি থাকে, এরকম গোল গোল প্যাচি অপাসিটি, মানে কালো, লাংসটা তো কালো থাকে, কিন্তু যার টিবি হবে তার লাংসের ভিতরে কালোর ভিতরে এরকম সাদা সাদা ফোট ফোট পাবেন, ফোট, ঠিক আছে? এরকম ফোট ফোট পাওয়া যায়, ফোট ফোট, এটাকে বলে প্যাচি অপাসিটি। ওপ্যাক মানে সাদা, লুসেন্ট মানে কালো, এগুলো মনে রাখেন। এই ভাই লেখেন, লুসেন্ট, লুসেন্ট মানে কালো। আজকে এই পর্যন্তই। আর ওপেক মানে হচ্ছে সাদা। ওপেক মানে কি? সাদা। ভালো করে খেয়াল করেন, লুসেন্ট মানে হচ্ছে কালো। লাংস যেটা কালো, মানে আমরা যখন এক্স রে করি ফিল্মটা কি থাকে ভাই? কালো।
কিন্তু যদি অত্যাধিক কালো থাকে, এটা থাকবে হচ্ছে কি নিউমোনিয়া রোগী, অ্যাজমার রোগী, কালো হয়ে যায় লাংসটা অত্যাধিক, এটাকে বলে লুসেন্ট। আর যেটা ওপেক, ওপেক মানে হচ্ছে সাদা, এটা হচ্ছে ভাষা, মেডিকেলের ভাষা, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। ওপেক মানে হচ্ছে সাদা, লাংসটা কালো কিন্তু সাদা সাদা ছোপ 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 দাগ পাবেন, চোপ চোপ। এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস যেটা জিজ্ঞেস করতেছিলাম, ওই ব্যাকটেরিয়া এখানে ঘর বাঁধে, ঘর বসত তৈরি করে, বিভিন্ন জায়গায় বংশ বিস্তার করে, তার ছেলে মেয়েরা বাড়ি বানাচ্ছে এখানে, হ্যাঁ। এভাবে ওরা এই লাংসের ভিতরে অবস্থান করতে থাকে, এরকম থলি থলি তৈরি হয়, থলি থলি। এটাকে বলা হয় প্যাচি অপাসিটি। এই কন্ডিশনটাকে কি বলা হয়? প্যাচি, প্যাচি অপাসিটি, প্যাচি অপাসিটি তৈরি হয়, ঠিক আছে। আবার দেখা যায় যখন অনেক দিন হয়ে গেছে কন্ডিশনটা, তখন ও আর ছোট থাকে না, ও তখন বড় হয়ে যায়, এরকম একটা দলার মতো দেখতে পারবেন লাংসের ভিতরে, সাদা। আমি তো কালো দিয়ে রং করলাম, হ্যাঁ, পুরো লাংসটা থাকবে কালো, এই অংশটা এরকম হয়ে যাবে সাদা। আপনি দেখতে পাবেন সাদা একটা এরকম মাংসপেশির দলা, এটাকে বলে কনসলিডেশন। কি বলা হয়? কনসলিডেশন, কনসলিডেশন বলে এই কন্ডিশনটাকে। বোঝা গেল? তাহলে আপনি এক্স-রে, চেস্টে, পিএভি, এপিভিউ দুইটাই করতে পারেন। আমি যদি বলি এপিভিউ কাদের করব? যারা আইসিইউ বেডে শয্যাশায়ী, শুয়ে আছে, দাঁড়াইতে পারবে না তাই। আর এপিভিউ কার করব? যে সুস্থ সবল, এখন দাঁড়াইতে পারে, অন্তত পড়ে যায় নাই। তো যে ভিউ করেন না কেন, স্টাডি আসবে সেম। বুঝতে পারছেন? কি আসবে? আপার, মিডিল, লোয়ার লোব, এই তিনটা লোবের ভিতরে প্যাচি অপাসিটি আসবে। প্যাচি অপাসিটি কি? ওপেক মানে সাদা রঙের ছোপ ছোপ দাগ পাওয়া যাবে। কন্ডিশনটা সিরিয়াস যখন হবে, অনেকদিন হবে, এই ছোপ ছোপ দাগের বদলে গোল আসবে, একটা গোল। এই কন্ডিশনটাকে বলে কনসলিডেশন। লাংসে আমরা কি পাবো? কনসলিডেশন। রিপোর্টে বলবে কি? দেয়ার ইজ এ কনসলিডেশন অন দা লেফট লাং মিডিল লোব। বলবে না এটা টিউবারকুলোসিস। কেউ অনেক বেশি সহজ করে দেওয়ার জন্য লেখে সাজেস্টিভ অফ টিউবারকুলোসিস। আবার অনেকে শুধু বলে কনসলিডেশন, দ্যাটস ইট, আর কিছু বলে না। তাহলে আপনি কনসলিডেশন দেখে, ইএসআর এর রিপোর্ট দেখে, সিবিসি দেখে আপনি কি বলে দিতে এখন পারবেন না যে ইট ইজ এ টিউবারকুলোসিস কেস? এটার জন্য ডাক্তারের কাছে যার প্রয়োজন আছে। আপনি যখন এই ট্রাস্টটা একজন পেশেন্টের কাছে অর্জন করতে পারবেন, রোগী কিন্তু আপনার কাছে আসবে। 10 জনের জায়গায় তখন রোগী বেড়ে আপনার কাছে 50 জন হবে, কারণ আপনি দেখে বলে দিতে পারতেছেন আপনার টিবি। ও আর 10 জায়গায় পরীক্ষা করে দেখছে আসলে টিবি, ও 10 জনের কাছে বলবে আপনাকে। তাহলে আপনি এক্স-রে ফিল্ম দেখে দেখলেন যে ছোপ ছোপ দাগ, এরকম একটা সাদা অংশ গোল বড় হয়ে রয়েছে, কনসলিডেশন হয়েছে, ইট ইজ ইন্ডিকেটেড টু টিউবারকুলোসিস, ঠিক আছে। তাহলে কি কি জিনিস মনে রাখতে হবে? এটা আপার লোব, মিডিল লোব, লোয়ার লোব, এগুলোতে সবগুলোতে ছোপ ছোপ দাগ থাকে, এটাকে বলা হয় কি? প্যাচি অপাসিটি। প্যাচি অপাসিটি যখন বড় হয়ে যায় তখন এটা কনসলিডেশন হয়। তাহলে প্যাসিভ অপাসিটিও একটা লাংসে থাকতে পারে, কনসলিডেশন উভয়ই থাকতে পারে। আবার দেখা যাচ্ছে সব প্যাসিভ অপাসিটি গুলো গন, শুধু কনসলিডেশন পাওয়া যাচ্ছে, এটাও থাকতে পারে। কনসলিডেশন এখন আসে নাই, মানে এত খারাপ কন্ডিশনে যায় না, তাহলে প্যাসিভ অপাসিটি গুলো পাইতে পারেন। কন্ডিশন যেটা হোক, সব একসাথেও থাকতে পারে, আলাদা আলাদাও থাকতে পারে। তাহলে আমরা সিবিসি কন্ডিশনে কি কি পেলাম আর এক্স-রে কন্ডিশনে কি কি পেলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মূলত এই দুইটা দিয়েই টিবি আমরা ধরে থাকি। আর যে দুইটা জিনিস সেটা পরের দিন আলোচনা করবো ভাই। আজকে এখানে সমাপ্ত করতে হচ্ছে, রোগী এসে বসে আছে অলরেডি 10টা 6। তাহলে ভাই শোনেন, আমি আপনাদেরকে আজকে যে ক্লাসটা আলোচনা করলাম, পরের দিন ক্লাসে আমি আপনাদেরকে 9টা 10 থেকে ক্লাস দিব, একবারে 10টা পর্যন্ত। ভাইয়া দয়া করে শুক্রবারের দিন আপনি একটু 9টার ভিতরে এসে করেন। ওরা তো আসবে, ভাইয়ারা তো খুব আন্তরিক। একটা ভাই আসছে, আপনি না,